নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব কবি জীবনানন্দ দাশের লেখা ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত সেই বিখ্যাত কবিতা বোধ। তবে আমি কবিতাটির মূল পাঠ থেকে বিরত থাকছি। কেবলমাত্র বিশ্লেষণী পাঠের প্রয়োজনে যতটুকু অংশ পাঠ করবার প্রয়োজন হবে কেবল সেটুকু অংশই আমি পাঠ করব। তো কবিতাটির বিশ্লেষণ করবার আগে আমরা দেখে নিই কবিতাটির নাম হলো বোধ। এই বোধ শব্দটির অর্থ কী, কবি এই বোধ শব্দটিকে কোন অর্থে ব্যবহার করেছেন। কারণ এই বোধ শব্দটি কবিতার মধ্যে হয়তো খুব বেশিবার ব্যবহৃত হয়নি, কিন্তু কবির ব্যবহারের গুণে এবং কবি এই কবিতাটির মধ্যে আমাদের মাথার মধ্যেও, আমাদের পাঠকের চেতনার মধ্যেও এই বোধ শব্দটি যেন এক পরম উজ্জ্বলতা নিয়ে সবসময় জেগে থাকে। তো এবার আমরা দেখব যে এই বোধ শব্দটিকে কবি আসলে কী অর্থে ব্যবহার করেছেন এবং বোধ বলতে আসলে কী বোঝানো হয়। প্রথমে আমরা একটু পৌরাণিক প্রসঙ্গে যেতে পারি। যোগবশিষ্ঠ রামায়ণ যখন বলে মানুষ শুধু দেহে বাঁচে না, মনে বাঁচে, তখন সেই মনের স্বরূপ আমাদের সন্ধান করতে হয়। মনের রহস্য উন্মোচন করতে গিয়ে দার্শনিকেরা পৌঁছেছেন চৈতন্য লোকে, সেই চেতনা যা জড় জীবকে সমানভাবে দেখার দৃষ্টি দেয়। কিন্তু কবির কাছে এই চেতনা, এই দার্শনিক চেতনা রূপান্তরিত হয় বোধে, এবং তার স্বরূপ ব্যাখ্যা সহজ নয়। আমরা এই সমগ্র কবিতা জুড়ে কবির সেই যে বোধ, তার স্বরূপকেই খোঁজার চেষ্টা করব। অন্তত জীবনানন্দ দাশ বোধের সংজ্ঞা দিতে গিয়ে নীতিবাদের পথ ধরেছেন। বলেছেন, স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়, যে বোধ বা চেতনার জাগরণে মনে হয় সব কাজ তুচ্ছ, অসার, প্রবল শূন্যতা মনকে ঘিরে ধরে। আসলে এই বোধ কবিতাটি যুগ জরাক্রান্ত একটি মানুষের তীব্র দাহ ও প্রশ্নে বোধ কবিতা উচ্চকিত। একদিকে মাটি পৃথিবীর প্রতি টান, অন্যদিকে অমর্ত্য লোকের গভীরতর আনন্দের সন্ধান এখানে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। জন্ম মৃত্যুর স্বাভাবিকতা মেনেও কবি আরও কিছু চান। তার অন্তর্গত রক্তের ভিতরে এক বিপন্ন বিস্ময় খেলা করে, এক মহাজীবনের স্বপ্ন দেখেন, কিন্তু কবিতাকে পান না। তাই আলো অন্ধকার, জানা অজানায় তার যাওয়া আসা, তথাকথিত স্বপ্ন প্রেম শান্তির বলয় ছেড়ে অনিশ্চিতের দিকে যাওয়া, যে যাত্রাপথের সঙ্গী শুধু বোধ, এক আলোকদীপ্ত চেতনা। আসলে এই বোধ কথাটি বহু অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেরকম আমরা দেখি যে বোধ একটা কতটা মারাত্মক সুন্দর জিনিস। মানিক বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলেছিলেন, পুরুষের দশা নারীর শতরূপ, পুরুষের দশা নারীর শতরূপ। এই দশা আর রূপের সাথে বোধের একটা সম্পর্ক আছে। কার্ল মার্কস বলেছেন, যে সমাজ পুঁজিবাদী ব্যবস্থায় পরিচালিত, সে সমাজে সম্পদ হলো পণ্যের অপরিমেয় আহরণ, ইউনিট পণ্যই এখানে সম্পদ। তাহলে এ সমাজ ব্যবস্থায় মানুষ আর পণ্যের পার্থক্য রইল কতটুকু? রইল শুধুমাত্র বোধ। আসলে বোধ কথাটির সাধারণ অর্থ হলো চেতনার জাগরণ। এর এক আধ্যাত্মিক ব্যাখ্যাও আছে। এই প্রসঙ্গে মনের রহস্য উন্মোচন করতে গিয়ে দার্শনিকেরা চৈতন্য লোকের কথা বলেছেন, যেখানে জড় এবং জীবকে সমানভাবে দেখা হয়। এছাড়াও আমি কেন পৃথিবীতে এসেছি, জীবনে আমি কি করতে পারি এবং কতটা করেছি, এই সব চেতনার জাগরণকেই আধ্যাত্মিক ব্যাখ্যায় বোধ বলা হয়। কিন্তু জীবনানন্দ বোধের আধুনিক ব্যাখ্যা দিয়েছেন। তার মতে বোধ হলো যন্ত্রণা, যার ফলে মানসিক সচেতনতা গড়ে ওঠে।
এবার আমরা একটু কবিতার দিকে অগ্রসর হব। আমরা বলতে পারি যে এই 10টি স্তবকে সম্পূর্ণ বোধ কবিতায় কবির আত্মরতি যে বিষাদ ও একাকিত্বের সুর সৃষ্টি করেছে তা পাঠককে স্পর্শ করে। কবি বলেন, আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। এই যে আলো ও অন্ধকারের দ্বন্দ্ব কবির মধ্যে নিয়ে এসেছে দ্বিধা, এর রূপকার্থ ভাঙতে আমরা বলতে পারি এই আলো ও অন্ধকার হলো আসলে জীবনের স্পষ্টতা অস্পষ্টতা, সত্য মিথ্যা, ভালো মন্দ, সৎ অসৎ, এদের মধ্যে দ্বন্দ্ব। এই যে জীবনের এই বিভিন্ন রূপের দ্বন্দ্ব, জীবনের এই বিভিন্ন প্রকারের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বই কবিকে অস্থির করেছে। কবি বুঝতে পারেননি কোনটা তিনি নির্বাচন করবেন। যে ঠিক যেমনভাবে সক্রেটিস প্রশ্ন করেছিলেন মানুষ কোন নীতি অনুসরণ করে বাঁচবে, কবিরও যেন তাই প্রশ্ন। আসলে আমরা বলতে পারি জীবনানন্দ সরাসরি কোনো দায়বদ্ধতার কথা বলেননি, তিনি সোশ্যাল চয়েসের কথা হয়তো ভেবেছেন। তাই ব্যক্তি আমির দ্বিধা একমাত্রিক না হয়ে প্রতিনিধিত্বমূলক হয়েছে। অর্ধ সত্য থেকে মুক্তি চেয়ে কবি নির্দিষ্ট পথ খুঁজেছেন। দেখেছেন আমরা সকলেই আসলে আলোয় আঁধারে যাত্রা করি, সকল মানুষকেই জীবনের স্পষ্টতা অস্পষ্টতা, সত্য মিথ্যা, ভালো মন্দ এবং সৎ অসতের দ্বন্দ্বকে স্বীকার করে নিয়েই এগিয়ে যেতে হয়। এরপর আমরা দ্বিতীয় স্তবকে দেখি কবির খেদ, সহজ লোকের মতো ভাষা কথা বলতে পারছেন না। কবি লিখছেন, সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে। আসলে কবি আমরা দেখি যে কবি এই যে সহজ লোকের মতো চলা এবং এই যে বিস্ময়বোধক অভিব্যক্তি, আলোয় আঁধারের বিপরীতমুখী অবস্থান থেকেই আসলে এমন বিস্ময়বোধক অভিব্যক্তির সৃষ্টি। মানুষের কাজ ও বাস্তবতা জ্ঞানই তাকে চিন্তা বা উপলব্ধির দিক থেকে সজাগ করে। চিন্তা মানসিক উপাদান, তাই তাকে এড়ানো সহজ নয়। জীবনানন্দ এটা বোঝেন এবং সঙ্গত কারণে মানেন বলেই তার পরিভ্রমণ চলতে থাকে প্রাত্যহিক বাস্তবতার ভেতর। জীবনের কোনো নিশ্চয়তা নেই, এটা উপলব্ধিতে এনে একসময় তিনি শূন্যতার কাছে আত্মসমর্পণ করেন। এই শূন্যতা যেন এই বোধ কবিতার একটা বিশেষ দিক আশ্রয় করে আছে, এই কথাটা আমরা বলতে পারি। এই যে এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের কোনো নিশ্চয়তা নেই, এটা উপলব্ধিতে এনে একসময় কবি শূন্যতার কাছে আত্মসমর্পণ করেন। এই শূন্য একদিকে যেমন জীবনের উদ্ভাসন, অপরদিকে নির্বাণের উৎস হিসেবে কবির বোধে প্রকট হয়। বোধ কবিতায় তাই তো তিনি উল্লেখ করেছেন, নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন, এই সব সাধ জানিয়াছি একদিন, অবাধ অগাধ। এই কবিতার প্রথম স্তবকের শেষে আমরা দেখি কবি একই পংক্তি দুবার লিখছেন, সেটি হলো শূন্য মনে হয়, শূন্য মনে হয়। এই শূন্যতা কবির এই বোধ কবিতায় কেমন তাৎপর্য বহন করছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে যে কবি এই বোধ শব্দটিকে ঠিক কী অর্থে তার কবিতায় ব্যবহার করতে চেয়েছিলেন, এবং এর মধ্য দিয়ে আমরা এই শূন্যতার তাৎপর্য খোঁজার চেষ্টা করব। কবির কাছে বোধ কেমন? নেতিবাদী ভঙ্গিতে কবি বলেন তা স্বপ্ন বা শান্তি বা ভালোবাসা নয়।
অনেকটা ওই ব্রহ্মর ব্যাখ্যা দেবার মতো শনাক্তকরণ। স্পষ্ট অথচ স্পষ্ট নয়। লক্ষণীয় এই বোধ প্রথমে মাথার ভিতরে সক্রিয়, পরে হৃদয়ের মাঝে বোধ জন্ম নেয়। ফলে সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। মস্তিষ্ক যদি মননের হয়, হৃদয় তবে আবেগের উৎস। যে বোধ হৃদয়ে জন্ম নেয় তা কাজ করে মাথার ভিতরে, অর্থাৎ হৃদয় সর্বস্বতা থেকে কবি মুক্তি চান, হৃদয় থেকে নয়। যুক্তি বুদ্ধি সজাগ রাখতে চান বলেই মাথার প্রসঙ্গ এসেছে, কিন্তু হৃদয়াবেগ প্রবল বলেই কোনো কাজ গুছিয়ে করা যায় না। অন্যদিকে বোধ জানিয়ে দেয় তথাকথিত সাংসারিক কাজ, ভোগ সুখ অতি তুচ্ছ, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের আনন্দ বোধহীনদের জন্য। বোধযুক্ত মানুষ সেখানে দৈনন্দিন জীবনযাত্রায় ক্লান্তি বোধ করে, চাওয়া পাওয়ার আরতি শূন্য মনে হয়। ঠিক এই কারণেই রবীন্দ্রনাথ, ঠিক এই কারণেই কবি জীবনানন্দ দাশ তার এই বোধ কবিতার প্রথম স্তবকের শেষে শূন্য মনে হয় কথাটি এইভাবে দুবার লেখার মধ্য দিয়ে এই শূন্যতার প্রতি একটু অতিরিক্ত জোর দিচ্ছেন। রবীন্দ্রনাথ তার সান্ধ্যসঙ্গীত কাব্যে হৃদয়ের গীত শুনে বলেছিলেন, ও কি সুরে গান গাস হৃদয় আমার, দিন নাই রাত্রি নাই অবিরাম অনিবার। সুতরাং যারা সহজ মানুষ, সাধারণ মানুষ, তারা নিশ্চয়তা খোঁজে, জীবন ও মৃত্যুর মধ্যে বেছে নেয় ভোগময় জীবনকে। ঠিক যেমনভাবে কবি জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতায় বৃদ্ধ পেঁচা, গলিত স্থবির ব্যাঙ, মশা জীবনের স্রোত ভালোবাসে, যদিও তাদের মধ্যেও থাকে অন্য জীবনের আকাঙ্ক্ষা। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। কবিও সেই রৌদ্রাভিসারে যেতে চান, যদিও চেষ্টা করেন সহজ লোকের মতো জীবনযাপন করতে। কিন্তু কবি এই বোধের তীব্র প্ররোচনা সরিয়ে দিতে চাইলেও পারেন না। কবি এই বোধের তীব্র প্ররোচনাকে অনেকটা যেন মরার খুলির মতোই সরিয়ে দিতে চান। কবি লেখেন, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে, তবু তো মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আসলে বোধ কবিতায় বোধের তাড়নায় কবি নীতিবাদের শিকার হয়েছিলেন। এই বোধ বা চেতনার জাগরণে কবির সব কিছুকে তুচ্ছ এবং অসার বলে মনে হয়। প্রবল শূন্যতা তার মনকে ঘিরে ধরে। কবি জীবন অস্বাভাবিক হয়ে ওঠে, জীবনের প্রতি বিরক্তি আসে, আর এই বিরক্তির থেকেই জন্ম নিয়েছে বোধ। কবি অনুভব করেছেন যে পৃথিবীতে আর 5 জন মানুষের থেকে তিনি আলাদা হয়ে যাচ্ছেন। জীবনের যাবতীয় সুখ ভোগের উপকরণ থাকলেও তিনি সুখী হতে পারেন না। তাই ক্রমশই কবির অস্তিত্ববোধের জটিলতায় প্রবেশ করছেন। ফলে কবি মানসিকতার তীব্র দাহ ও প্রশ্নের ভূমিতে বোধ কবিতাটি জটিল থেকে জটিলতম হয়ে উঠেছে। কবি এই বোধের যন্ত্রণাকে উপেক্ষা করতে চান অনেকটা তাই মরার খুলির মতোই, কিন্তু তবুও এই যন্ত্রণা কবির জীবন্ত মাথার, চোখের ও বুকের চারপাশে ঘুরতে থাকে। এই আলো আঁধারের দ্বন্দ্ব থেকে কবির মনে জন্ম নিয়েছে দ্বিধা, স্পষ্ট অস্পষ্ট, সত্য মিথ্যা, ভালো মন্দ, সৎ অসৎ, যার কোনোটাকেই কবি নির্বাচন করতে পারছেন না। ফলে তার অস্তিত্বের গভীরে জন্ম নিচ্ছে আর একটি সত্তা। তাই তিনি এই কবিতায় বলছেন, কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর। আসলে এই বোধের জন্যই কবি সহজ সরল লোকের মতো সহজভাবে অন্যান্য কাজকর্মে নিজেকে নিযুক্ত করতে পারছেন না। তাই তিনি বলেছেন, তবু আমি এমন একাকী, অর্থাৎ বোধের যন্ত্রণার জন্যই কবি একাকী হয়ে যাচ্ছেন। তাই শেষ পর্যন্ত কবির অস্বাভাবিক আচরণ তার মনে সংশয় নিয়ে আসে। আমি নিজের মুদ্রা দোষে, আমি
একা হতেছি আলাদা। আসলে আমরা দেখি কবি যে কবিতার প্রথমে লিখছেন আলো অন্ধকারে যাই। আসলে কবি অর্ধ সত্য থেকে মুক্তি চেয়ে নির্দিষ্ট পথ খুঁজছেন তার এই সমগ্র কবিতা জুড়ে। কিন্তু কবি দেখছেন আসলে সকলেই যাত্রা করে সেই আলো আর আঁধার এই দুই পথেই, আলো অন্ধকারের পথেই মানুষের অবিরাম যাতায়াত। এবং দ্বিতীয় স্তবকে এসে আমরা দেখি কবির খেদ, সহজ লোকের মতো তিনি কথা বলতে পারছেন না, তিনি চলতে পারছেন না। আসলে কবির সামনে কোনো নিশ্চয়তা নেই, কোনো নির্বাচন বা চয়ন তিনি করতে পারছেন না, হয়তো তিনি করতেও চাননি। কিন্তু কবি আসলে বুঝতেও পারছেন না যে জীবনের সেই নিশ্চয়তা আসলে কী। তাই তো কবি শরীরের স্বাদ, প্রাণের আহ্লাদ নিয়ে বীজ খেতে ফসলের আকাঙ্ক্ষায় থাকা, এই যে মানুষজন, এই যে সাধারণ জীবন, মানুষের সাধারণ যাপন, তার সঙ্গে নিজেকে একীভূত করতে পারছেন না। পঞ্চম স্তবকে তাই কবি নিজেই এই স্থূল জীবনযাপনের চিত্র এঁকেছেন। কবি লিখছেন, জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়। আসলে এই যে সহজ সাধারণ মানুষ বা কবি যাদের জীবনের সঙ্গে একাত্ম হতে পারছেন না, যাদের থেকে কবি দূরে সরে যাচ্ছেন এবং একলা হয়ে যাচ্ছেন, সেই সহজ মানুষদের দলে এই যে তাদের সঙ্গে কবির হৃদয় আর মাথার কোনো যোগ নেই, তাই তিনি তাদের থেকে একাকী হয়ে পড়ছেন। এবং এই একাকিত্ব থেকে মুক্তির জন্যই কবির বারবার বোধের কাছে ছুটে যাওয়া। এরপর আমরা দেখব যে কবি লিখছেন, আমি নিজের মুদ্রা দোষে আমি একা, আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আসলে আমরা এখানে একটু এই একাকিত্বের একটু বর্ণনা দেবার চেষ্টা করব কয়েকটি উদাহরণ তুলে ধরে। এই একাকিত্ব জিনিসটি কী? আসলে দেখতে গেলে স্বভাবতই মানুষ একা। সবার মাঝে থেকেও আমরা মননের তাড়নায় একা হয়ে যাই। আর গূঢ় চেতনার এই বিষয়টিকেই তার কবিতায় এনেছিলেন কবি জীবনানন্দ দাশ। যেমন আমরা কয়েকটি উদাহরণ তুলে ধরতে পারি। নটি বিনোদিনী তার শেষ জীবনে বড় বেশি একাকিত্ব অনুভব করেছিলেন। তার নিজের শরীরের বিনিময়ে অভিনেতা অভিনেত্রীর নিজস্ব মঞ্চ প্রতিষ্ঠা হলেও তার একাকিত্ব আরও গভীর হয়। একজন বড়লোক ব্যবসায়ীর বিছানায় সঙ্গী হয়ে থাকাটা একজন প্রকৃত শিল্পীর কাছে একাকিত্ব ছাড়া আর কি। ঠিক তেমনই আমরা দেখি প্রাক চৈতন্য যুগের একজন অন্যতম পদকর্তা বিদ্যাপতিও লিখছেন, মাধব তুহ বিনা গতি নাহি আড়া। চণ্ডীদাসের রামী রজকিনী সামাজিক বাধায় রাধার প্রতীকে যৌবনে যোগিনী হয়েছিলেন, আর বড়ু চণ্ডীদাসের মিলনাক্লান্ত রাধাকে ঘুম পাড়িয়ে রেখে কৃষ্ণ মথুরায় চলে গেলেন আর ফিরে এলেন না। রাধার কি হলো সে সন্ধান কবিরা আর দেননি। গভীর দার্শনিক চেতনা থেকে মধুসূদনের অন্তরাত্মাও বলে উঠেছিল, কি ফল লোভিনু হায়। তাছাড়াও আমরা আধুনিক কালে এবং সমাজেও দেখি এই একাকিত্বের এক চরম নিদর্শন আমাদের সমাজ বহন করছে। ঠিক তেমনই কিছু উদাহরণ আমরা দিতে পারি। বিদ্যাসাগর অথবা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনে একা হতে চেয়েছিলেন। আসলে এই একাকিত্বের ইতিবাচক দিকও আছে। এই একাকিত্ব অনেক ক্ষেত্রে শিল্প সাহিত্যের জন্ম দেয়। বলিউডে গানের কথা রচনার জন্য গুলজার সাহেব দ্বীপে চলে যেতেন। কোনো এক নির্জন দ্বীপে যেয়ে তিনি তার গানের কথা রচনা করতেন। কিংবা চলচ্চিত্রে
থিম মিউজিক তৈরির জন্য নওশাদ সাহেব একা বসে ঘন্টার পর ঘন্টা আরব সাগরের দিকে তাকিয়ে থাকেন। এই সবই তো আসলে এই বোধেরই একটা স্তর, যে বোধকেই কবি জীবনানন্দ দাশ তার এই কবিতার মধ্যে প্রকট করছেন। এরপর আমরা দেখব এই যে না, এখান থেকে আরেকটি প্রশ্নও আমাদের মনে জাগতে পারে, রোম্যান্টিক চেতনাসম্পন্ন মানুষেরাই কি তাহলে একাকিত্ব অনুভব করে? যদি করে, তাহলে সহজ উত্তর, তারা আর পাঁচটা সাধারণ মানুষের মতো কর্মীসত্তাকে অনুভব করে না, বা তারা শ্রম বিমুখ বলেই তাদের এই একাকিত্বের যন্ত্রণা। ঠিক এই কারণেই আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে কবি জীবনানন্দ দাশ তার তার মন এবং মস্তিষ্কের যোগ ঘটাতে পারেননি। তাই তো কবি লিখছেন, জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিয়াছে চলে, জন্ম দেবে বলে। অর্থাৎ এই যে জীবন, মানুষের যাপিত জীবনের সঞ্চিত অভিজ্ঞতা হয়তো নানান অর্থ তৈরি করে, কিন্তু মানুষের এই সাধারণ জীবনযাপনের বাইরেও তো আরও অনেক অর্থ থাকে, যা বিশ্লেষিত হতে হতে বহু বিস্তৃত ক্ষেত্রকে স্পর্শ করার সুযোগ ঘটে। এভাবে কেন্দ্রমুখী সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে জীবনানন্দ দাশ পৌঁছাতে চেয়েছিলেন এক ঋদ্ধ অনুভূতিতে, যেখানে ব্যক্তিক নৈসঙ্গ মহৎ শিল্পে স্ফূর্তি লাভ করে। আর জীবনানন্দের বোধ কবিতাটি তেমনই এক অনন্য উদাহরণ। এখানে আমরা বলতে পারি, ঠিক এই কারণেই কবি এই যে আহার, নিদ্রা, মৈথুন এবং জন্ম দেওয়া, এই চক্রের মধ্যে আবদ্ধ মানুষের যে জীবন, তার সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারেননি। কবি সেই মহতের আরও বৃহৎ জীবনের সন্ধানে বের হতে চেয়েছিলেন। পৃথিবীতে সাধারণ মানুষের মতো কর্মীসত্তাকে অনুভব করে না ও শ্রমবিমুখ বলেই হয়তো এই রোম্যান্টিক মানুষদের এই একাকিত্বের যন্ত্রণা। পৃথিবীতে সৃষ্টির জন্য কঠিন শ্রমজীবী মানুষদের, বীজ ক্ষেতের চাষি সন্তানের জন্ম দিতে দিতে জীবনের পরিসমাপ্তি ঘটা মানব জীবন কাঠামোর সঙ্গে কবির কোনো তফাৎ নেই। সেই ভাবনাও যে ঠিক নয়, তার কথা বলতে গিয়ে জানানো হয়েছে তিনি জনজীবনের সংযোগ এবং প্রাত্যহিক কাজকর্ম থেকে বিচ্ছিন্ন ছিলেন না। তাহলে কবি কেন একা? হয়তো বিপরীত লিঙ্গের সঙ্গে তার কোনো প্রেম সম্পর্ক গড়ে ওঠেনি, সে কথার উত্তরও কবি দিয়েছেন। ঘৃণা ও উপেক্ষা দিয়ে শেষ পর্যন্ত কবির মন যে ভালোবাসা জন্মেছিল, তার পরিণামী ফল ধুলো আর কাদা। তাই একসময় কবি তার হৃদয়ের এই ভাবাবেগ থেকে মুক্ত হতে চেয়েছেন। তিনি উপলব্ধি করেছেন যে কর্মজগৎ আর প্রেম জগতে আবদ্ধ থাকাই যথেষ্ট নয়। আসলে আমরা দেখি কবি এই যে সন্ধান করছেন তার বোধের, এবং বোধের মধ্য দিয়ে কবি আসলে জীবন সত্যকে খুঁজে নেবার চেষ্টা করছেন, কিন্তু তিনি পারছেন না। এই একাকিত্ব থেকে সরে এসে জীবনানন্দ দাশ কি জনগণের সঙ্গে সংযোগ রাখার এবং সবার মধ্যে মিশে যাবার চেষ্টা করেননি? হ্যাঁ, এরকম উদ্যোগও তিনি নিয়েছিলেন, কিন্তু সেখানে বিশেষ তৃপ্তি পাননি, সেখানে বিশ্বাসের ভূমি খুঁজে পাননি। এই কথাও আমরা তার এই বোধ কবিতায় পাই। আসলে এই কর্মময় পথ বা শ্রমনিষ্ঠ জীবন তার বোধের পূর্ণতা আনেনি। কাস্তে হাতে মাঠে ঘোরা, জেলেদের সঙ্গে জলে ঘোরা, সবই তিনি করেছেন। কবি লিখেছেন, এই সব স্বাদ এসব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ বয়েছে জীবন, নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন,
একদিন এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ। এই যে কবি এই সমস্ত কিছুর স্বাদই পেয়েছেন, কিন্তু তবু তিনি লিখছেন চলে গেছি ইহাদের ছেড়ে। তাও কবি এই সমস্ত কিছুর স্বাদ পাওয়া সত্ত্বেও সেখান থেকেও কবি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছেন। কবি আরও একাকী হয়ে গেছেন। কবি ধীরে ধীরে শূন্যতা থেকে আরও শূন্যতার মধ্যে প্রবেশ করেছেন। এই যে কবি লিখছেন তবু চলে গেছি ইহাদের ছেড়ে, কিন্তু কেন? এখানে আমরা সুধীন্দ্রনাথ দত্তের একটি অভিমতকে ব্যক্ত করতে পারি। এই প্রসঙ্গে সেই কথাটি অত্যন্ত স্মরণীয়। সেখানে সুধীন্দ্রনাথ দত্ত এক জায়গায় বলছেন, একটা লোকোত্তর পটভূমি না জুটলে তো কবি একটা লোকোত্তর পটভূমি না জুটলে কবি তো কবি, খুব স্থূল অনুভূতির মানুষও বাঁচে না। তাহলে ত্রাণ বা আশ্রয় কোথায়? নারী ও প্রেম রোমান্টিক কবিদের প্রাণিত করে আমরা জানি, কিন্তু এখানেও জীবনানন্দের উপলব্ধি ভিন্নতর। ঠিক এর পরের স্তবকেই আমরা দেখি, আমরা এই স্তবকেরই শেষ অংশে দেখি কবি লিখছেন, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে। নারী, রমণী, মহিলার পরিবর্তে এই যে মেয়ে মানুষ শব্দটি কবি প্রয়োগ করছেন, এই শব্দটির মধ্যে আসলে কবির ঘৃণা এবং অনাদরই ফুটে উঠেছে। যাদের ভালোবাসা ও উপেক্ষা কবিকে বারংবার এই অভিজ্ঞতা এনে দিয়েছে। ছিঁড়ে ফেরে গেছে প্রেম, তাই তার হাহাকার, উপেক্ষা সে করেছে আমারে। নক্ষত্রের দোষে প্রেমে ব্যর্থ হয়েও বলেন, তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা। শেষ পর্যন্ত হতাশায় বলতে হয়, তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। অর্থাৎ ধুলো আর কাদাতেই তার পরিসমাপ্তি ঘটেছে। আসলে এই ভালোবাসার মধ্যে কবি পেয়েছেন বড়ই পার্থিব, হৃদয়ংসাময়, গ্লানিময় এক জীবন। এই প্রেম আসলে বিলাসের সম্ভাষণ। নারীর মধ্যে কবি গেটে যে অমৃত পেয়েছেন, জীবনানন্দ তা পাননি। বরং তাকে নিয়ে নারীরা প্রেমের খেলা খেলেছে। তাই দার্শনিক নিটশের কাছে অল থিংস ইন ওম্যান আর এ রিডেল। আর শেক্সপিয়ারের প্রশ্ন ছিল, কোনো নারীকে কোনো দিন সম্পূর্ণ জানা যায় কি না? হু ইজ ইট ক্যান রিড এ ওম্যান? তাহলে আমরা দেখি জীবনানন্দের যখন প্রেমেও আশ্রয় নেই, ঠিক তখনই তার মাথার ভিতরে বোধ কাজ করে। সে জানতে চায় জীবন আসলে ঠিক কত বড়। সে উপলব্ধি করে জীবন অনেক বড়। তথাকথিত কর্মজগৎ, যৌন জগৎ বা প্রেমের জগতে আবদ্ধ থাকাই তাই কবির কাছে যথেষ্ট নয়। তাই কবি লিখছেন, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। হৃদয়কে কবি ভৎসনা করে বলেন, সে কেন জলের মতো একা ঘুরে ঘুরে একা কথা কয়। হৃদয় সর্বস্বতার এই ভাবাবেগ থেকে কবি মুক্ত হতে চান। ভালোবাসাবাসীর গতানুগতিক নাট্যাভিনয়ে ক্লান্তি বোধ করেন। হৃদয়ের কাছে জানতে চান অবসাদ নাই তার শান্তির সময়। কল্পনার কবিদের ফরমাস খাটা নিয়ে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যেভাবে ব্যঙ্গ করেছিলেন, ঠিক সেইভাবে কবি জীবনানন্দ দাশও হয়তো ব্যঙ্গ করছেন এই হৃদয় সর্বস্বতাকে। ঠিক যেমনভাবে রবীন্দ্রনাথ তার সন্ধ্যা সঙ্গীত কাব্যে বলেছেন, তবে থাম থাম ওরে প্রাণ, পারিনে শুনিতে আর একই গান। হৃদয় থেকে উত্থিত স্নেহ, প্রেম, ভালোবাসা, মায়া বা দরদ আবর্তিত হয় নারী, শিশু, বন্ধু, স্বজনদের ঘিরে। এর আহ্লাদ কি এতই দামি? কবির প্রশ্ন, এই বোধ, শুধু এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ?
8 বছর আগের একদিন কবিতার বোধসম্পন্ন মানুষটিও বুঝেছিল নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি। তার রক্তের ভিতরেও তাই খেলা করে গিয়েছিল বিপন্ন বিস্ময়। আসলে এখানে কবি হৃদয় বা হৃদয় সর্বস্ব মানুষের কাছে জানতে চান, পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে, করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে শিশুদের মুখ। কিন্তু এই দর্শন যতই রম্য হোক না কেন, কবি জানেন সেখানে আছে চোখে কালো শিরার অসুখ এবং বধিরতা, কুঁজ, গলগণ্ড, আর সেই সাধের হৃদয়ও নষ্ট শশা, পচা চালকুমড়ার ছাঁচে তৈরি। সেখানে যা জন্ম নেয় সবই বাসি, মেকি। তাই কবি যেতে চান তার বোধের কাছে। বোদলেয়ার কথিত স্প্লিন ও ইন্নুই শব্দ জীবনানন্দের ক্ষেত্রে ক্লান্তি, বিষাদ, কুৎসিতা বয়ে এনেছে। হয়তোবা কবি ইয়েটসের দ্য সার্কাস অ্যানিম্যালস কবিতার ছায়াও এখানে পাই। তবু বোধ জীবনানন্দের নিজস্ব অনুভব, যেন এক জ্বলন্ত রুমাল বুকের কাছে নিয়ে জীবন যাপন করা। বোধের কবি তার এই অনুভবকে সিন্ধু সারস কবিতায় একটু অন্যভাবে বলেছেন। ইচ্ছা, চিন্তা, স্বপ্ন, ব্যথা, ভবিষ্যৎ, বর্তমান, এই বর্তমান হৃদয় বিরস গান গাহিতেছে আমাদের, বেদনার আমরা সন্তান। এই যে বেদনার আমরা সন্তান, ঠিক তেমনই এই বোধ কবিতাতেও আমরা যেন কবির এই অনুভবকেই দেখতে পাই। কবি অনুভব করেন আমরা সবাই আসলে বেদনার সন্তান। কবি চান জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে, জীবনের মহৎ থেকে মহৎতর সত্যে উপলব্ধ হতে, কিন্তু কবি পারেন না। আসলে কবি জানেন যে বাস্তব জীবনে চোখে কালো শিরার অসুখ, বধিরতা, কুঁজ, গলগণ্ড, নষ্ট শশা, পচা চালকুমড়ো সবই গেছে। এই রকম সমাজে যা জন্মানো সমস্ত কিছুই অসার। তাই হৃদয়ে একমাত্র বোধের যন্ত্রণাই কবির কাছে তীব্র হয়ে উঠেছে। আসলে আমাদের জীবনে সমস্ত প্রকাশেরই মৃত্যু আছে। আমরা কখনো বলতে পারি, কখনো বা পারি না, কখনো স্বীকার করতে পারি, কখনো বা তাও পারি না। ঠিক এখানেই বোধ কবিতার মধ্যে যে সার্থকতা তা আমরা খুঁজে পাই। এবার কাব্যগ্রন্থ ধরে আলোচনা এলে ঠিক কতটুকু অংশ কেমনভাবে লিখতে হবে সেই অংশটুকু আমি পড়ে শোনাচ্ছি। আমরা এইভাবে এইটুকু অংশ লিখব। আমি এবার সেই অংশটুকু পড়ে শোনাচ্ছি। বোধ কবিতায় আমরা দেখি আত্মসচেতন মানুষ জীবনের পথে চলতে গিয়ে চয়েস নিয়ে কিভাবে বিড়ম্বিত হন। এই চয়েস কথাটি সিঙ্গেল কোটের মধ্যে থাকবে। স্থূল জীবন ও মনোজীবনের মধ্যে ভেদরেখা টানা সর্বদা সম্ভব নয়। সেক্ষেত্রে সচেতন মানুষ বিপন্নতা বোধ করতে পারে। তবে সেই বিপন্নতা মুক্ত হওয়ার মধ্যে মানুষ নিজেকে প্রতিষ্ঠিত ও চিহ্নিত করতে সক্ষম। এই বোধ কবিতা তাই শুধুমাত্র চেতনার জাগরণই নয়, এই কবিতা আত্মদীপ্ত হওয়ারও কবিতা। এরপর আমরা লিখব এইভাবে, একটু প্যারা চেঞ্জ করব, তারপর লিখব। বোধ কবিতা পড়তে গেলে প্রথমেই আমরা এক শূন্যতার ও বিচ্ছিন্নতার শিকার হই। আসলে মানুষের যাপিত জীবনে সঞ্চিত অভিজ্ঞতা নানান অর্থ তৈরি করে। যাপনের বাইরেও জীবনের আরও অনেক অর্থ থাকে, যা বিশ্লেষিত হতে হতে বহু বিস্তৃত ক্ষেত্রকে স্পর্শ করার সুযোগ ঘটে। এইভাবে কেন্দ্রমুখী সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে জীবনানন্দ দাশ এমন এক ঋদ্ধ অনুভূতিতে পৌঁছান,
যেখানে ব্যক্তিক নৈসঙ্গ মহৎ শিল্পে স্ফূর্তি লাভ করে। জীবনানন্দের বোধ কবিতাটি এরই এক অনন্য উদাহরণ। আসলে এই কবিতাটি যুগ জরাক্রান্ত একটি মানুষের তীব্র দাহ ও প্রশ্নে উচ্চকিত। একদিকে মাটি পৃথিবীর প্রতি টান, অন্যদিকে অমর্ত্য লোকে গভীরতর আনন্দের সন্ধান এখানে কবির মনে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। জন্ম মৃত্যুর স্বাভাবিকতা মেনেও কবি আরও কিছু চান। তার অন্তর্গত রক্তের ভিতরে বিপন্ন বিস্ময় খেলা করে। কবি এক মহাজীবনের স্বপ্ন দেখেন, কিন্তু পান না। তাই আলো অন্ধকার, জানা অজানায় কবির যাওয়া আসা, তথাকথিত স্বপ্ন, প্রেম, শান্তির বলয় ছেড়ে অনিশ্চিতের দিকে যাওয়া। যে যাত্রাপথে কবির সঙ্গী শুধুমাত্র বোধ, এক আলোকদীপ্ত চেতনা। আর এই 10টি স্তবকে সম্পূর্ণ এই বোধ কবিতায় কবির মধ্যে যে আত্মরতি ও বিষাদ এবং একাকিত্বের সুর সৃষ্টি হয়েছে তা আমাদের সকল পাঠককেই স্পর্শ করে। এখানেই বোধ কবিতাটির সার্থকতা। এই অংশটুকু কাব্যগ্রন্থ ধরে আলোচনা পড়লে এই অংশটুকু লিখতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলি প্রকাশ করার সাথে সাথেই আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। অনেক ধন্যবাদ।